আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমার স্টুডেন্টরা সবাই ভালো আছো। তো সবাইকে সালাম জানিয়ে আজকে আমি আমার ইম্পর্টেন্ট একটি ক্লাস শুরু করতে যাচ্ছি। এটি খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, কারণ সামনেই তোমাদের পরীক্ষা। পরীক্ষার জন্য তোমাদের ভালোভাবে এখন পড়াশোনা করা উচিত আর ভালো মতো প্রিপারেশন নেওয়া উচিত। আর তোমরা এই জন্য তোমাদের ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখা উচিত এবং না টেনে পুরো ক্লাসটি দেখবে এবং লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, যাতে করে আমরা সুবিধা বঞ্চিত যে সকল স্টুডেন্ট রয়েছে তাদের কাছেও পৌঁছে দিতে পারি। এবং আমি এর সাথে বলে দিচ্ছি, তুনাজিনা শিলা একজন স্টুডেন্ট বা স্টুডেন্টই হবে। তোমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে শর্তহীন প্রকৃতি, চেক, বিল অফ এক্সচেঞ্জ এবং প্রমিসরি নোটে যে শর্তহীন প্রকৃতি, সেটা সম্পর্কে তুমি জানতে চেয়েছো। আমি অবশ্যই এটার উত্তর দিব, কারণ আমি এই সম্পর্কে আরো কিছু প্রশ্ন পেয়েছি। তো এটা আমি চাই যেন সবাই দেখতে পায়, এই জন্য তোমাকে আমি ইনবক্সে বলিনি, ক্লাসেই বলবো। তোমাকে আমি বলেছি যে তুমি নেক্সট ক্লাসটা দেখো, আমি ক্লাসে বলবো। তো এটা আমি ক্লাসের শেষের দিকে তোমাদেরকে এটার উত্তরটা বলবো যে শর্তহীন প্রকৃতি এটা মানে মানে কি, এটা কি 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 জন্য শর্তহীন প্রকৃতি, বা শর্তহীন প্রকৃতি হওয়ার কারণে আম, এটার বৈশিষ্ট্যটা কেমন হবে। তো চলো ক্লাসে শুরু করা যাক। আমি মাকসুদা আক্তার, লেকচারার ফিনান্স, ব্যাংকিং ও বীমা বিভাগ, রামকৃষ্ণ কলেজ। আহ, আজকে আমরা সেকেন্ড পেপার পড়ব। আহ, আমাদের লেকচার হচ্ছে 25। আজকে আমরা দশম অধ্যায় পড়ব। দশম অধ্যায় পড়ানো হবে, এটা হচ্ছে তোমাদের বীমার উপরে ক্লাসটা। এবং তোমাদেরকে আমি বলবো যে আমরা যা যা ক্লাস নিয়েছি বা যা যা পড়িয়েছি এ পর্যন্ত, সবগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, কারণ এর থেকে আর শর্ট কিছু হতে পারে না। এটা অলরেডি যথেষ্ট শর্ট সিলেবাস। এবং এখান থেকে তোমরা যদি কিছু বাদ দিতে চাও, সেক্ষেত্রে আমার লেকচার ফলো করতে হবে। আমি লেকচার পড়ার মাধ্যমেই বা লেকচারের মাঝে মাঝেই বলে দিব যে কোন জায়গা থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে, যেটা নাকি খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য জানাটা। এবং তোমরা সেভাবেই তোমাদেরকে প্রিপেয়ার করতে পারবে যে এই জায়গাটায় তোমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে এবং এখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন। তোমরা জানো অনেক সময় তোমাদের কনফিউশন তৈরি হয় পরীক্ষার সময়, যে প্রশ্নটা আসলে কোন জায়গা থেকে হয়েছে, কিভাবে অ্যান্সার করব, এটা বুঝতে তোমাদের অনেক প্রবলেম হয়, অনেক স্টুডেন্টদের প্রবলেম হয়। তাই আমি বলবো যে কোন জায়গা থেকে সৃজনশীল প্রশ্নটা আসে সাধারণত, এবং পরীক্ষায় যাতে এই কনফিউশনগুলো না তৈরি হয়, সেজন্য আমি যথেষ্ট চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য। তাহলে তোমাদের পরীক্ষাগুলো ভালো হবে, কোনো কনফিউশন তৈরি হবে না। আর আশা করব তোমরা টেনে টেনে ক্লাসগুলো দেখবে না, পুরো ক্লাসটাই দেখবে এবং কোনো প্রবলেম হলে আমাকে জানাবে যে কোথায় প্রবলেম। আর আমি তোমাদের স্টুডেন্টদের থেকে আমাকে অনেকেই একটা প্রশ্ন করেছে, সেটা হচ্ছে যে শর্তহীন প্রকৃতির গত ক্লাসের চেক, বিনিময় বিল ও প্রভিজরি নোট এইখান থেকে প্রশ্ন আসছে। তো এই প্রশ্নটা তুনাজিনা শিলা, তোমাকে প্রশ্ন করার জন্য অনেক ধন্যবাদ। তো আমি বুঝতে পারলাম তুমি আমার ক্লাসগুলো ভালোভাবে দেখছো, যেহেতু তুমি প্রশ্ন করেছো, তুমি অনেক ধৈর্য ধরেছো, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তা আমি তোমাকে বলেছি যে পরবর্তী ক্লাসে আমি এই প্রশ্নটা সম্পর্কে জানাবো। তো এই প্রশ্নের অ্যান্সারটা আমি ক্লাসটা শেষ করে তোমাকে দিব। আগে আমি ক্লাসটা আজকে যেটা পড়াবো সেটা নিয়ে শেষে তোমাকে এই প্রশ্নের উত্তর দিব। প্রশ্ন ছিল শর্তহীন প্রকৃতি, চেক, বিনিময় বিল এবং প্রমিসরি নোট হচ্ছে শর্তহীন প্রকৃতির। এটা কেন শর্তহীন প্রকৃতির, বা শর্তহীন প্রকৃতি বলতে কি বোঝানো হয়েছে, এটাই তুমি জানতে চেয়েছিলে। এটা আমি ক্লাসের শেষে তোমাকে বলবো। তো চলো আমরা আজকে ক্লাসে যাই। আমাদের আজকে ক্লাসটা হচ্ছে কি দশম অধ্যায় হচ্ছে কি জীবন বীমা সম্পর্কে, বা সরি, বীমা সম্পর্কে মৌলিক ধারণা। হ্যাঁ, বেসিক কনসেপ্ট অফ ইন্স্যুরেন্স। প্রথমে হচ্ছে বীমার ধারণা ও সংজ্ঞা, কনসেপ্ট অফ ডেফিনেশন অফ ইন্স্যুরেন্স। আমরা জানি যে আমাদের প্রতিদিন দৈনন্দিন জীবনে সবসময় আমরা কি কিছু না কিছু ঝুঁকির সম্মুখীন হই, কিছু না কিছু অনিশ্চয়তার মধ্যে আমরা থাকি থাকি এবং প্রত্যেকটা মানুষেরই সম্পদ এবং জীবনকে নিয়ে
মান ইজ মর্টাল আমরা জানি। তো মানুষ যে কোনো সময়ই মারা যেতে পারে। তো এই অনিশ্চয়তা বা এই ঝুঁকি, সম্পত্তিকে ঘিরে ঝুঁকি এবং জীবনকে নিয়ে যে ঝুঁকি, এই ঝুঁকির বিপরীতে যে আর্থিক নিশ্চয়তা প্রদান করা হয়, আর্থিকভাবে প্রতিরক্ষা বা তৈরি করা হয় বা ব্যবস্থা নেওয়া হয়, সেটাই হচ্ছে কি বীমা। তাহলে বীমার ডেফিনিশন থেকে আমরা বুঝতে পারি যে মানুষের জীবন ও সম্পত্তিকে ঘিরে যে বিপদ বা ঝুঁকি বিদ্যমান, তার বিরুদ্ধে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থাই হলো বীমা। তাহলে আমাদের জীবন এবং সম্পত্তির কে ঘিরে যে ঝুঁকি বিদ্যমান, সেই ঝুঁকির বিপরীতে ঝুঁকিকে প্রতিহত করা তো যাবে না। ঝুঁকি যা হওয়ার, যার যেটা দুর্ঘটনা ঘটার বা যার যেখানে মৃত্যু হওয়ার, যার যেটা লেখা থাকবে সেটাই হবে। কিন্তু যে সেখান থেকে যে ক্ষয়ক্ষতির সম্মুখীন আমরা হয়ে থাকি বা হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষয়ক্ষতির পরিপূরক হিসেবে যে আর্থিক একটা ব্যবস্থা নেওয়া হয়, সেটাই হচ্ছে বীমা ব্যবস্থা। তা আমরা তারপরে দেখি কি আছে। বীমার নিম্নোক্ত বৈশিষ্ট্যাবলী লক্ষণীয়। বীমার বৈশিষ্ট্যগুলো কি? প্রথমে হচ্ছে বীমা হলো ঝুঁকির বিপক্ষে এক ধরনের আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা। তারপর হচ্ছে এটি ঝুঁকির সম্মুখীন ব্যক্তিবর্গের মধ্যে ঝুঁকি বন্টন করে। অর্থাৎ ঝুঁকি বন্টন করে কিভাবে, এটাও আমি ক্লাসে পড়াবো। আপাতত এখানে বৈশিষ্ট্যটা দেওয়া আছে, এটা নিয়ে তোমাদেরকে ভালো একটু ক্লাস নিতে হবে, এখানে এটা বোঝার ব্যাপার আছে। তারপর হচ্ছে মানুষের জীবন ও সম্পত্তির ঝুঁকি হলো এর বিষয়বস্তু। তো বীমা সাধারণত কি করা যায়? জীবনকে নিয়ে অথবা সম্পত্তিকে, এই দুটো জিনিসকে নিয়েই মানুষ বীমা করতে পারে। তারপর হচ্ছে প্রিমিয়ামের বিনিময়ে বীমা কোম্পানি এক্ষেত্রে জীবন ও সম্পত্তির ঝুঁকি গ্রহণ করে। তারপর হচ্ছে বীমাকৃত কারণে হানি বা ক্ষতি হলে বীমা কোম্পানি অর্থ প্রদানে বাধ্য থাকে। এ হলো 5টা বৈশিষ্ট্য বীমার। তারপর হচ্ছে বীমার গুরুত্ব বা প্রয়োজনীয়তা, ইম্পর্টেন্স অর নেসেসিটি অফ ইন্স্যুরেন্স। আমাদের সামাজিক, আমাদের জীবন এবং সম্পত্তিকে নিয়ে যে ঝুঁকি, সেই ঝুঁকিকে ঝুঁকির বিপরীতে যে আর্থিক আমরা আর্থিক যে পাই, সেটাই হচ্ছে কি বীমা। তো বীমার এই জন্য বীমার গুরুত্বটা অপরিসীম, বীমার গুরুত্ব অনেক। তো এই গুরুত্বটা আমরা দেখব। দেখো, প্রথমেই ব্যক্তি জীবনে বীমার গুরুত্ব। আমাদের জীবনকে ঘিরে যে ঝুঁকি বিদ্যমান, সেই ঝুঁকিকে আমরা লাঘব করার জন্য বা ঝুঁকির বিপরীতে আর্থিক যে নিশ্চয়তা নেই, সেটাই হচ্ছে কি বীমা। ব্যক্তি জীবনে বীমার গুরুত্বটা আমরা এখান থেকে জানবো। প্রথমে হচ্ছে আর্থিক নিরাপত্তা বিধান। আর্থিক নিরাপত্তা বিধানটাকে এভাবে আসে, বীমা, আমরা যখন বীমা করি তখন আমরা কি করি, একটা নির্দিষ্ট সময় পর একটা প্রিমিয়াম দিয়ে থাকি। তো প্রিমিয়াম দেওয়ার ফলে এটা কি হয়, এটা একটা সঞ্চয় হয় আমাদের। সঞ্চয় হওয়ার ফলে যখন কোনো ব্যক্তি তার নিজের জীবনকে নিয়ে বীমা করে, অথবা তার সম্পত্তির উপর বীমা করে, অথবা তার অসুস্থ হওয়ার উপরে বীমা করে, বা তার অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য বীমা করে, তো বীমার ফলে যখন তার এই দুর্ঘটনাগুলো ঘটে, তখন তার পরিবার, তার উপর ডিপেন্ডেন্ট যে পরিবার থাকে, সেই পরিবারের একটি কি পথে বসে যাওয়ার মতো একটা সম্ভাবনা তৈরি হয়। তো বীমা করা থাকলে তার এই সম্ভাবনাটা চলে যায়, এই সম্ভাবনাটা থাকে না। এটাই হচ্ছে বীমা করার ফলে যে আর্থিক নিরাপত্তা, এই বিধানটা আসে, আর্থিক নিরাপত্তাটা আসে। তারপর হচ্ছে সঞ্চয় সৃষ্টি। আমরা বীমা করার মাধ্যমে, বিশেষ করে জীবন বীমায় যে প্রিমিয়াম দেওয়া হয়, এতে করে কি হয়, মানুষের সঞ্চয়ের একটা প্রবণতা তৈরি হয়। আমরা নির্দিষ্ট মেয়াদ পর পর, জীবন বীমার মধ্যে নির্দিষ্ট মেয়াদ পর পর আমরা কি করি, প্রিমিয়াম দিই। এতে করে তার সঞ্চয় সৃষ্টি হয় এবং তার মিতব্যয়িতাও স্বভাবও তৈরি হয়। তারপর হচ্ছে বিনিয়োগের সুযোগ লাভ। আমরা জীবন বীমা করার ফলে, যেটা মেয়াদি বীমা, সেই বীমার ফলে কি হয়, একটা সঞ্চয় তৈরি হয়। সঞ্চয় তৈরি হওয়ার ফলে এই সঞ্চয়টাই কি হয়, এক ধরনের পুঁজি তৈরি করে বা মূলধন তৈরি করে। এবং এর সাথেও এই বীমার মাধ্যমে, মেয়াদি বীমার মাধ্যমে বা এই বীমার বিপরীতে আমরা লোন নেওয়ার সুযোগ থাকে। তো লোন প্লাস এবং সঞ্চয়
এই দুটো মিলিয়ে বড় ধরনের একটা মূলধন তৈরি হয়, যা কিনা আমরা বিনিয়োগের মাধ্যমে বা বিনিয়োগের সুযোগটা পেয়ে যেতে পারি সহজেই। তারপর হচ্ছে বৃদ্ধ বয়সের অবলম্বন। বৃদ্ধ বয়সের অবলম্বন, এটা হচ্ছে আমরা তো প্রত্যেকটা মানুষই মরণশীল, এবং প্রত্যেকটা মানুষেরই কি হয়, একসময় আমরা বৃদ্ধ হব, আমাদের কর্মক্ষমতা কমে যাবে, অসুস্থ হয়ে যাব, অসহায় হয়ে যাব, নিজের নিজের ইয়া নিতে পারবো না। তো সেই সময়টাতে কি বীমা এক ধরনের অবলম্বন হয়ে আসে। তো এটাই বলছে বৃদ্ধ বয়সের বীমা হচ্ছে বৃদ্ধ বয়সের অবলম্বন। যখন নাকি আমরা কর্মক্ষমতা হারাবো, তখন আমাদের এই বীমাই হবে কি আমাদের একটা শক্তি, বিমাতে যে সঞ্চয়টা হবে সেটাই আমাদের একটা শক্তি হবে। এটাই হচ্ছে বৃদ্ধ বয়সে বীমার অবলম্বন। তারপর হচ্ছে কি মানসিক প্রশান্তি সৃষ্টি। মানসিক প্রশান্তি সৃষ্টির কারণ হচ্ছে কোনো ব্যক্তি যদি তার জীবন বীমা করে যায়, তার মৃত্যুর পরে তার ফ্যামিলি এক ধরনের আর্থিক অনটন থেকে বা আর্থিক দুর্দশা থেকে তারা পরিত্রাণ পায়। তো এই জন্য যে ব্যক্তিটা মারা যাচ্ছে, সেই ব্যক্তিটা মরে গিয়েও দেখা যায় তার মনে একটু প্রশান্তি নিয়ে মারা যায়, যে আমার ফ্যামিলি কম করে অ্যাটলিস্ট কি আর্থিকভাবে কারো দ্বারস্থ হতে হবে না। তো এটাই বলছে যে মানসিক প্রশান্তির সৃষ্টি হয় বীমার মাধ্যমে। এবং এটা আরো অনেকভাবেও বলা যায়, যে যদি কেউ কোনো বিজনেস করে থাকে, ঝুঁকিপূর্ণ বিজনেস, তো ঝুঁকিপূর্ণ বিজনেস করলে সেই ক্ষেত্রে দেখা যায় যে সে যদি সেই বীমার ঝুঁকির বিপরীতে কোনো বীমা করে থাকে, সে বিজনেসটা যে করার ফলে তার মধ্যে যে স্বস্তি কাজ করবে, বীমা করার ফলে সেই অস্বস্তিটা দূর হবে, যে তার যদি কোনো আর্থিক ক্ষয়ক্ষতি হয়, তো বীমার মাধ্যমে কিছুটা হলেও সেই আর্থিক ক্ষয়ক্ষতিটা পুষিয়ে যাবে। তো এটাও এক ধরনের মানসিক প্রশান্তি সৃষ্টি করে বীমার মাধ্যমে। যেহেতু আমরা ব্যক্তি জীবনে বীমার গুরুত্ব বলছি, এই জন্য এটা জীবন বীমার কারোর মৃত্যু হলে কোনো ব্যক্তির সাথে রিলেটেড যে বীমা করার ফলে ব্যক্তির সাথে রিলেটেড যে গুরুত্ব, সেটা আমরা বললাম। আচ্ছা, তারপর হচ্ছে কি ব্যবসায় সম্প্রসারণে বীমার গুরুত্ব। ব্যবসায়িক দিক থেকে বীমার যে কি কি গুরুত্ব আছে সেটা আমরা দেখব। প্রথমে হচ্ছে কি ঝুঁকি প্রতিবন্ধকতা হ্রাস। বিজনেস করতে গেলে অনেক ঝুঁকি নিতে হয়, বা অনেক ঝুঁকি সম্ভাবনা তৈরি হয়, বা ঝুঁকিতে পড়তে হয়, বিপদে পড়তে হয়, অনেক অনিশ্চয়তা আছে বিজনেস করতে গেলে। তো আমরা যেহেতু তোমরা ফিন্যান্সের স্টুডেন্ট এবং আমি ফিন্যান্সের টিচার, আমরা সবাই জানি যে বিজনেসের ঝুঁকি বেশি সেখানে আয়টাও বেশি বা রিটার্নটাও বেশি। তো যে বিজনেসে আমি ঝুঁকি নিব, সেখানে যেহেতু আমার রিটার্ন বেশি, তো সেই রিটার্নটা আমি পাবো, এটা পেতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু ঝুঁকিটা নিতে গেলে মানুষের অস্বস্তিটাও বেড়ে যায়। তো আমি যদি সেই ব্যবসার জন্য বা সেই ঝুঁকির জন্য বীমা করে রাখি, সেক্ষেত্রে আমার এই যে ঝুঁকি প্রতিবন্ধকতাটা হ্রাস পায়। ঝুঁকির কারণে যে প্রতিবন্ধকতাটা তৈরি হয় সেই বিজনেস করতে গেলে, সেই প্রতিবন্ধকতাটা হ্রাস পায় সেই বীমার মাধ্যমে। তারপর হচ্ছে কি বিনিয়োগে উৎসাহ সৃষ্টি। তো বীমার মাধ্যমে বিনিয়োগে উৎসাহ সৃষ্টি হয়। কোথাও কেউ সেই ঝুঁকি বা ব্যবসা করতে গেলে বা কোনো ইনভেস্ট করতে গেলে একটা অনিশ্চয়তা তৈরি হয়, যে কোথাও ইনভেস্ট করলাম, সেখান থেকে আমার যথেষ্ট পরিমাণ রিটার্ন আসবে কিনা। তো এই এই এর বিপরীতে যখন সে বীমা করে, তখন তার কি হয়, উৎসাহটা বেড়ে যায়, যে অ্যাটলিস্ট আমার একটা বীমা করা আছে, আমি বিনিয়োগ করলে যদি আমার ব্যবসায় লসও হয় বা কোনো দুর্ঘটনা হয়, মানে নির্দিষ্ট কারণ সাপেক্ষে সে আর্থিকভাবে সেখান থেকে তার এই মানে ঝুঁকিটা সে পুষিয়ে নিতে পারে। তারপর হচ্ছে বৈদেশিক ব্যবসায় উন্নয়ন। বৈদেশিক ব্যবসায় উন্নয়ন বীমা করা হয়। আমরা জানি যে বৈদেশিক ব্যবসাটা আরো বেশি ঝুঁকিপূর্ণ। ডোমেস্টিক বিজনেসের চাইতে ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল বিজনেসগুলো আর বেশি ঝুঁকিপূর্ণ হয়। অনেক সময় এমন হয় যে আমদানিকারক রপ্তানিকারকের সাথে মুখোমুখি দেখাও হয়নি, তারপর তাদের মধ্যে বিজনেস চলতেছে, বা তাদের মধ্যে কখনো কোনো কথা হয়নি। তো একজন আরেকজনের উপর আস্থা রাখাটা
তাদের আবার অনেক দূরত্বের কারণে প্রোডাক্ট সময় মতো পাওয়া বা প্রোডাক্টের মানসম্পন্ন হওয়া বা বিলটা ঠিক মতো পাওয়া, এগুলো এক ধরনের অনিশ্চয়ের মধ্যে থাকে। তো বৈদেশিক ব্যবসাটা আরেকটু বেশি ঝুঁকিপূর্ণ এই সমস্ত কারণে। তো এগুলোর কারণে এখানে যদি কোনো বীমা করা থাকে সেক্ষেত্রে বীমার মাধ্যমে তার এই অনিশ্চয়তা বা এই ঝুঁকিগুলো হচ্ছে কমাতে পারে। তারপর হচ্ছে কর্মীদের প্রধান সৃষ্টি। আচ্ছা, কোথাও কোনো বিজনেস করতে গেলে সেখানে দেখা যায় কর্মীরাদের জন্য যদি আমরা গ্রুপ বীমা করে রাখি, সেক্ষেত্রে কর্মীদের সেই জায়গায় কাজ করতে কর্মীদেরও ভালো লাগবে যে তাদের অ্যাটলিস্ট তারা এখানে কাজ করতে গেলে তাদের কোনো ক্ষয়ক্ষতি হলে তার ফ্যামিলির অনিশ্চয়তার মধ্যে পড়বে না, যে এখানে তাদের জন্য বীমা করা আছে। বীমার ফলে তাদের কোনো ক্ষয়ক্ষতি হলে তার তার ফ্যামিলি কম করে অ্যাটলিস্ট তারা আর্থিকভাবে সাহায্য সহায়তা পাবে। তো এইভাবে কর্মীদের মধ্যে এক ধরনের কাজের উৎসাহটা তৈরি হয় এবং তারা মানে যথেচ্ছভাবে ভালো এফোর্ট দিয়ে সেই কাজটি করতে পারে। তো এটা হচ্ছে ব্যবসা সম্প্রসারণে বীমার গুরুত্ব। তারপর আমরা জানবো হচ্ছে বীমার গুরুত্ব বা প্রয়োগ। আমি তোমাদেরকে খুব মানে সহজভাবে আমি খুব এই জিনিসগুলো বুঝিয়ে বলতেছি যাতে তোমরা বুঝতে পারো, এবং তোমরা বইটা পড়লে, হ্যাঁ বইটা পড়লে বইয়ের ভাষায় তোমরা চাইলে লিখতে পারো। যেহেতু এখন সৃজনশীল প্রশ্ন হয়, সেক্ষেত্রে তোমাদের কোনো কিছু বাদ দেওয়ার মতো না, যেই চ্যাপ্টারগুলো পড়াতে বলা হয়েছে সেগুলো সবই পড়তে হবে। তো সব পড়লে দেখা যায় যে পুরা বইয়েরটা সব পড়লে যদি তোমরা বুঝে পড়ো তাহলে কোনো প্রবলেমই না, সবই অ্যান্সার করা সম্ভব চ্যাপ্টার থেকে, যেখান থেকে এই প্রশ্ন আসুক না কেন। এবং বুঝতে পারলে সব তোমরা তোমাদের মতো করে অ্যান্সার করতে পারবে। এই জন্য আমি এভাবেই নর্মালি বলতেছি যাতে তোমরা বুঝতে পারো, কোথাও বুঝতে অসুবিধা না হয়। তো বুঝলে তোমরা অ্যান্সার করতে পারবে, সেটা এখন বইয়ের ভাষায় লিখলেও হয়, বা তোমরা যদি নিজেদের ভাষায় লিখতে পারো, সুন্দর করে বুঝায় বলতে পারো বা লিখতে পারো, সেটাই বরঞ্চ আরো বেশি ভালো হয়। আচ্ছা, বীমার গুরুত্ব। তারপর হচ্ছে অর্থনৈতিক দিক থেকে বীমার কি গুরুত্ব রয়েছে। সঞ্চয় বৃদ্ধি। প্রথমে হচ্ছে সঞ্চয় বৃদ্ধি। তোমরা জানো বীমা কি করা হয়, মেয়াদি বীমা বা অন্য যেসব বীমাগুলো আছে সেগুলা কি একটা প্রিমিয়াম একটা নির্দিষ্ট সময় পরে কিস্তিতে প্রিমিয়াম দেওয়া হয় নির্দিষ্ট সময় পর পর। তো এই নির্দিষ্ট সময় পর পর একটা কিস্তিতে বীমা প্রিমিয়াম দেওয়ার ফলে এইটা কি হয়, মেয়াদ শেষে বা মেয়াদ পূর্তিতে একটা ভালো সঞ্চয় তৈরি হয়। তো এটা কি হয়, এই সঞ্চয়টাই শুধু মানে ব্যক্তির কোনো ব্যক্তির বা কোনো প্রতিষ্ঠানের এই ছোট ছোট সঞ্চয়গুলো কি হয় বড় এক ধরনের মূলধন তৈরি করে, যা অর্থনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর হচ্ছে মূলধন গঠন ও বিনিয়োগ বৃদ্ধি। তো এই সঞ্চয়গুলোই এই যে অর্থনীতিতে বড় ধরনের একটা মূলধন গঠন করে, এবং এটা কি করা হয় আবার বীমা কোম্পানিরা তারা এটা কি করতে পারে, এটা বিনিয়োগও তারা কি করতে পারে, অর্থনীতিতে তারা এটাকে কি করতে পারে, এই মূলধনটাকে আবার তারা বিনিয়োগও করতে পারে। এভাবে মূলধনও গঠিত হচ্ছে এবং বিনিয়োগও বৃদ্ধি পাচ্ছে। তারপর হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তো বীমার মাধ্যমে কর্মসংস্থান কিভাবে সুযোগ সৃষ্টি হয়, বীমা করার ফলে মানুষের যে ঝুঁকি বা রিস্ক নেওয়াটা, যে মানে একটা অনিশ্চয়তা, এই রিস্ক নেওয়াটা তাদের খুব একটা রিস্কি মনে হয় না, যেহেতু তারা যে রিস্ক নিয়ে বা ঝুঁকি নিয়ে বিজনেস করবে, যেহেতু তারা সেটার বিপরীতে একটা বীমা করে রেখেছে, এই জন্য তাদের সেটাকে খুব রিস্কি মনে হয় না। তো সেক্ষেত্রে বিভিন্ন ব্যবসা তৈরি হচ্ছে, ব্যবসার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান বা বিভিন্ন ব্যবসার কর্মক্ষেত্র তৈরি হচ্ছে, সেখানে অনেক বেশি লোকের কাজ পাচ্ছে, এবং আবার দেখা যাচ্ছে যে বীমা কোম্পানি যারা কাজ করে তারা একদম টপ টু বটম অনেক লোকের তারা নিয়োগ দিতে পারছে। তো এভাবে কর্মসংস্থানেরও সৃষ্টি হচ্ছে। তারপর হচ্ছে সরকারের রাজস্ব বৃদ্ধি। সরকারের রাজস্ব বৃদ্ধি, বীমা কোম্পানি থেকে তারা রাজস্ব পাচ্ছে, আবার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি হচ্ছে দেখে, হ্যাঁ বা বিজনেস ভালো যাচ্ছে দেখে সরকারের রাজস্ব বৃদ্ধি পায়, এবং এই যে আমদানি রপ্তানি এই সমস্ত ব্যবসা থেকেও তারা এক ধরনের রাজস্ব পায়। তারপর অদৃশ্য রপ্তানি আয় বৃদ্ধি। আমরা আগেই বলেছি যে রপ্তানি বা আমদানি রপ্তানি বা বৈদেশিক বাণিজ্যে বা বৈদেশিক ব্যবসার ক্ষেত্রে বীমা যে গুরুত্ব বহন করে সেটা আমরা আগে বলেছি। তো বীমার যে গুরুত্বটা বা যে ভূমিকাটা, সেই ভূমিকার ফলে দেখা যাচ্ছে যে এই আমদানি রপ্তানি বিজনেসটাও আরো বেড়ে যাচ্ছে, মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করতেছে
এই বিজনেস করার ক্ষেত্রে করার ফলে দেখা যাচ্ছে এখান থেকেও সরকারের অদৃশ্য একটা রপ্তানি আয় বৃদ্ধি পাচ্ছে। সামাজিক গুরুত্ব, সামাজিক স্বস্তি প্রতিষ্ঠা, তো মানুষের জীবনকে এবং সম্পত্তিকে ঘিরে সবসময় কি ক্ষতি হওয়ার সম্ভাবনা তো থাকে। তো এই সম্ভাবনাকে মাধ্যমে বীমার মাধ্যমে আমরা মানুষ কিভাবে স্বস্তি এই মানে এই ক্ষয়ক্ষতির হাত থেকে বীমা এক ধরনের কি হয় আর্থিক নিরাপত্তা বিধান করে। এর ফলে কি হয় মানুষের মধ্যে একটা স্বস্তি প্রতিষ্ঠা হয়। তো সামাজিক গুরুত্বের মধ্যে সামাজিক এই স্বস্তিটা আসে এভাবেই যে মানুষের সম্পদ এবং জীবনকে ঘিরে যে অনেক তার বিপরীতে বীমা কি করে একটা নিরাপত্তা বিধান করে, আর্থিক নিরাপত্তা বিধান করে। এর ফলে মানুষের সামাজিক স্বস্তি প্রতিষ্ঠা হয়। তারপর হচ্ছে কি নাগরিক সচেতনতা বৃদ্ধি, বীমার মাধ্যমে মানুষের এক ধরনের নাগরিক সচেতনতা সৃষ্টি হয়। কিভাবে? যে আমরা অনেকেই আছি যে মানুষের যখন সুসময় থাকে তখন অনেকেই আমরা বুঝি না যে আমাদের কোন দিক থেকে কোন ঝুঁকিটা তৈরি হতে পারে বা কোন ক্ষয়ক্ষতিটা হওয়ার। তা আমরা যেভাবেই থাকি না কেন, যেমনই থাকি না কেন, যেখানেই থাকি না কেন, সবসময় আমাদের সম্পত্তি এবং জীবনকে ঘিরে ঝুঁকি বিদ্যমান। তো যে কোনো সময় এর ক্ষতি হতে পারে। তো বীমা যেহেতু এর আর্থিক নিরাপত্তা বিধান করে, আর্থিকভাবে এই টাকে আহ, ঝুঁকিটাকে কমায়, আর্থিক দিক থেকে এর নিরাপত্তা বিধান করে। তো এইভাবেই বীমা কোম্পানির লোকজন মানুষকে এইভাবে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে তাদেরকে বিভিন্নভাবে সচেতন করে যে কোন দিকে বীমা করতে গেলে বা কোনভাবে বীমা করলে তার এই ঝুঁকিটা অনিশ্চয়তাটাকে আর্থিকভাবে পরিপূরক করা যায়। তো এইভাবে এক ধরনের নাগরিক সচেতনতা বৃদ্ধি পায়। তারপর হচ্ছে বেকার সমস্যার সমাধান। তো বেকার সমস্যার সমাধান হচ্ছে কি সামাজিকভাবে যখন বেকারত্ব বেড়ে যায় তখন সমাজে অনেক ধরনের সন্ত্রাসী কার্যকলাপ বা বিভিন্ন ধরনের ত্রাস তৈরি হয়। তো এই বীমার মাধ্যমে দেখা যাচ্ছে যে বীমা কোম্পানিতে অনেক যুবকই জব পেয়ে কাজ করতে পারছে এবং বীমা দেওয়ার ফলে অনেকেই ঝুঁকি সম্পন্ন বিজনেস করতে আগ্রহী হচ্ছে। তো এই সমস্ত কারণে দেখা যাচ্ছে কি বেকার সমস্যাও সমাধান হচ্ছে বা কিছুটা হলেও বেকার সমস্যা কমে আসছে, হ্রাস পাচ্ছে। তো সামাজিক গুরুত্ব হচ্ছে কি সামাজিক স্বস্তি প্রতিষ্ঠা, নাগরিক সচেতনতা বৃদ্ধি, বেকার সমস্যা। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি খুব সহজভাবে বলার চেষ্টা করেছি যাতে তোমরা সবাই বুঝতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। বইটা আরেকবার যদি তোমরা রিডিং পড়ো তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। আর বুঝতে না পারলে তো আমি আছি, আবার তোমরা আমাকে প্রশ্ন করবে, আমি যেখানে তোমাদের বুঝতে প্রবলেম আবার আমি বলে তোমাদেরকে। তো এখানেই আমি আজকে শেষ করতে চাচ্ছি। তবে তার আগে আমাকে যে প্রশ্ন আসছিল তুনার জিনা শিলা, তুমি আমাকে একটা প্রশ্ন করেছো। সেটা হচ্ছে যে শর্তহীন প্রকৃতি, যেমন চেক, বিনিময় বিল, তারপর হচ্ছে প্রমিসরি নোট, এগুলো হচ্ছে কি শর্তহীন প্রকৃতি। এই শর্তহীন প্রকৃতিটা কি সেটা তুমি বুঝতে চেয়েছো। শর্তহীন প্রকৃতিটা হচ্ছে আচ্ছা, শর্তহীন প্রকৃতিটা হচ্ছে যখন কোনো বিল, চেকও এক ধরনের বিল, চেকের ক্ষেত্রে সাধারণত চেক যখন ব্যাংকে উপস্থাপন করা হয় তখন বিনা শর্তে আদেশ আদিষ্ট যে হ্যাঁ তাকে সেই চেকের অর্থ পরিশোধ করতে হয় বিনা শর্তে বা চাইবা মাত্রই এ টাকা দিতে হয়। এই জন্য বলা হয়েছে শর্তহীন। এখানে কোনো এই বিলগুলোতে কোনো শর্ত দেয়া থাকে না যে কোনো একটা কন্ডিশন দেয়া থাকলো সেই কন্ডিশনের উপর ডিপেন্ড করে সে এই টাকাটা পরিশোধ করবে। তো এরকম কোনো কন্ডিশন দেয়া থাকে না যে এটা শুধুমাত্র চাওয়া মাত্রই এর যখনই চাইবে এটা উপস্থাপন করে তখনই এটা অর্থ পরিশোধ করতে হবে। এটাকেই বলা হচ্ছে শর্তহীন প্রকৃতির। তো আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি যে অনেক সময় তোমাদের বোঝানোর সুবিধার্থে অনেক সময় আমরা দেখি বা বিভিন্ন সিনেমায় দেখি যে বা অনেক জায়গায় দেয়া আছে যে অমুক ভাইকে শর্তহীন মুক্তি দিতে হবে। তার মানে কি কোনো শর্ত জুড়ে দিলে গভর্নমেন্ট যদি বলে যে আপনারা এই কাজটা করেন বা এই শর্তের পরে আমরা তাকে মুক্তি দিব,
এখানে এরকম বলা যাবে না, বলে যে শর্তহীনভাবে মুক্তি দেন, শর্তহীন মুক্তি দিতে হবে এরকম বলে, তার মানে কি তাকে মানে কোনো বিনা বাকে এরকম। তো শর্তহীন প্রকৃতি বলতে এরকমই বোঝানো হয়েছে যে চেক, বিনিময়, বিল, তারপর প্রমিসরি নোট, এগুলো হচ্ছে শর্তহীন প্রকৃতির। শর্তহীন প্রকৃতির হওয়ার কারণেই এগুলো হচ্ছে হস্তান্তরযোগ্য, তার মানে শুধুমাত্র হাত বদলের মাধ্যমেই এর মালিকানা সত্ত্বটা পরিবর্তন হচ্ছে। যার হাতে থাকবে সেই এর মালিক হবে। তোমরা হয়তো একটু খেয়াল করলে দেখতে পারবে যে টাকার মধ্যে লেখা থাকে চাহিবা মাত্রই পরিশোধ্য। তার মানে কি, যে চাওয়া মাত্রই এর ভ্যালুটা যার হাতে থাকবে তারই সেই মালিক হবে, মানে টাকাটা যার হাতে থাকবে সেই মালিক। তো এটাই হচ্ছে শর্তহীন প্রকৃতি। আর শর্তহীন প্রকৃতি না হলে বিনিময় বিলও হবে না, শর্তহীন হইতে হবে, কোনো রকম শর্ত থাকতে পারবে না বা এরকম। এটাই হচ্ছে শর্তহীন। আশা করি তুমি বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো, কথাগুলো খেয়াল করে শুনবে, সবগুলো বুঝে বুঝে শুনবে, আমার মনে হয় বুঝতে পারবে। না বুঝতে পারলে আবারও আমি বলবো, আরো কয়েকটা এক্সাম্পল দিয়ে তোমার বুঝাবো যাতে তুমি বুঝতে পারো বা বুঝতে পারো। আচ্ছা, আমার ক্লাসগুলো দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং তোমাকেও ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। আমি খুবই খুশি হয়েছি তুমি প্রশ্নটা করেছো। আমি বুঝতে পেরেছি বা আমার মনে হচ্ছে তুমি ক্লাসগুলো দেখো রেগুলারলি। দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। তো প্রশ্নটা করার জন্য তোমাকে আরো আরো ধন্যবাদ। তো এখানেই শেষ করছি আজকের ক্লাস। আসসালামু আলাইকুম।